আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার ইসকেমিক স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরস। স্ট্রোকের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম, তাই না? তাহলে এখানে হচ্ছে এখন একটু মেজর ডকুমেন্টের কি কি যেন ছিল, এগুলো তো লেস ডকুমেন্টেড, আর মেজর ডকুমেন্টের কি কি ছিল যেন বলতে পারেন? ওই যে লেফট ওই যে হঠাৎ করে স্ট্রোকে যাওয়া এগুলো কথা বলছেন নাকি কার্ডিয়াক যে সমস্যা ওই যে এজ এগুলো হচ্ছে সেক্স হ্যাঁ, এগুলো হচ্ছে মেজর ডকুমেন্টেড, যে আপনার যে আপনার এই সেক্স ফ্যামিলি স্টোরি এটা এই সেক্স ফ্যামিলি স্টোরি এগুলো মেজর ডকুমেন্টের মধ্যে এগুলো যে আপনার এজ, তারপরে মেল ফিমেলের যে একটা রেশিও আছে, ফ্যামিলি হিস্ট্রি, তারপরে তার যে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, স্মোকিং, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া মানে হাই কোলেস্টেরল, তারপরে ক্যারোটিড স্টেনোসিস, এই যে এগুলো হচ্ছিল আপনার মেজর কজ। তারপরে আপনার কার্ডিয়াকের কিছু ফ্যাক্টর আছে, যেমন কার্ডিয়াক ডিজিজ যাদের থাকে তাদের স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। তার মধ্যে যেগুলো আছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, ভালভুলার হার্ট ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, প্যাটেন্ট ফরামেল ওভালি অ্যান্ড আর্টিরিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেমন এই যে হার্টের ওয়াল থাকে, ওয়াল যদি ছিদ্র হয়ে যায় সেটা আর্টিরিয়াল সেপ্টাল ডিফেক্ট, মাইটাল অ্যানুলার ক্লাসিফিকেশন, মাইটাল ভালভ সিস্ট্যাক্স, ভালভের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে, অর্থাৎ হার্টের যাদের অসুখ আছে ওদের স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি। তারপরে আপনার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, হ্যাঁ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যারা কম আর কি কাজ করে বা সিডেন্টারি লাইফ লিড করে তারা, পোর ডায়েট, যারা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার প্রতি যাদের একটু মানে যারা আসলে ভ্যালুড ফুড খায় না, যারা যারা হচ্ছে গিয়ে আপনার জাঙ্ক ফুড মনে করেন, হ্যাঁ জাঙ্ক ফুড টাইপের খাবার, তারপরে তৈলাক্ত খাবার বেশি খায়, চর্বি জাতীয় খাবার বেশি খায়, এগুলো পোর ডায়েট আর কি। তাদের হওয়ার চান্স থাকে, যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে তাদেরও এটা চান্স অনেক বেশি আছে। আচ্ছা ফাইন, এইগুলো হচ্ছে আপনার মেজর ফ্যাক্টর। আর কিছু মাইনর ফ্যাক্টর আছে, তারপর এইগুলোর মধ্যে সেইগুলো যে আপনার হাইপার হোমোসিসএনিমিয়া, ঠিক আছে, হাইপার হোমোসিসএনিমিয়া। তো এটা একটা আপনার একটা অ্যানিমিয়া আর কি। অ্যানিমিয়া বলতে আপনার রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কম থাকা, ঠিক আছে, যাদের অতিরিক্ত পরিমাণে রক্ত স্বল্পতা বা মনে করেন যে অতিরিক্ত পরিমাণে হিমোগ্লোবিন কম থাকে তাদের ওইটা আমার আপু সবাই আচ্ছা, তাদের কিন্তু ওই যে হিমোগ্লোবিন কম হওয়ার কারণে ওই যে তখন দেখা যাচ্ছে যে যদি ব্রেন ঠিক মতো মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়, এটা নির্দিষ্ট সময়ের জন্য, তখন একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। তারপরে হাইপার কোয়াগুলেবল স্টেটস, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় ওদের চান্স আছে স্ট্রোক করার। ওরাল কন্ট্রাসেপটিভ যারা গ্রহণ করে, ওরাল কন্ট্রাসেপটিভ স্ট্রোক, তারপরে আপনার হাই প্রেশার, এগুলোর জন্য কিন্তু খুব রেসপন্সিবল। তারপরে মুটিয়ে যাওয়া, এগুলো খুব রেসপন্সিবল। তারপরে ড্রাগ অ্যাবিউজ, ড্রাগ অ্যাবিউজ বলতে যদি ওষুধপত্র যদি যারা বাদ বিচার করে না খায়, হ্যাঁ মানে ইচ্ছা মতো খায় বা সঠিক ঔষধ সঠিকভাবে প্রয়োগ না করে, সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া, মাইগ্রেন, ক্রনিক ইনফ্লামেশন অর ইনফেকশন, এইগুলো হচ্ছে আপনার লেস ওয়েল ডকুমেন্টেড রিস্ক আর কি। এগুলো আপনার রিসার্চ বেসড কম হয়।
এখন যেটা আসছে যে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ রিস্ক ফ্যাক্টর, আমরা যখন দেখলাম ইসকেমিক, হ্যাঁ ইসকেমিক কি ছিল যেন, ইসকেমিক হলো যে আপনাকে আমরা বলছিলাম যে রক্তর সরবরাহটা বন্ধ হয়ে যাওয়া, তাই না? যদি আপনার রক্ত কোনো ক্লট বা রক্তের কোনো দলা যদি রক্তনালীতে আটকে গিয়ে রক্ত চলাচলকে ব্যাহত করে বা আটকে মানে বন্ধ করে দেয়, তখন এটা হতে পারে ইসকেমিক স্ট্রোক। আর এই যে ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, হেমোরেজটা হলো রক্তনালী ফেটে রক্তনালী ফেটে রক্তক্ষরণ হবে, হ্যাঁ তখন তখন স্ট্রোক হবে। আচ্ছা, এখানে আপনার যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে আপনার এটাও ইসকেমিকের মতোই ইনিশিয়ালগুলো, যেমন এজের ব্যাপার আছে, রেজ বা ইপিসিটি, হ্যাঁ এটা মানে এটা আপনার বংশ বা জাতিগত একটা ব্যবস্থা আছে যাদের একটা পার্সেন্টেজ বেশি থাকে। আর ওখানে সেরিব্রাল অ্যানিময়েড ওটা দিয়েছিলাম অ্যানিলয়েড, জি which is cerebral amyloid angiopathy, non-modifiable, নন মডিফিয়েবল আর মডিফিয়েবল। হ্যাঁ মডিফিয়েবল, নন মডিফিয়েবল বলতে অ্যাকচুয়ালি আপনি এটা আপনি নিজে খুব বেশি কন্ট্রোল করার ক্ষমতা আপনার নেই। মডিফিয়েবল ইউ ক্যান, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডু, ঠিক আছে। আর নন মডিফিয়েবলটা অ্যাকচুয়ালি জেনেটিক্যাল ম্যাটার বা এটা একটা জাতিগতভাবে যে বিষয়টা কাজ করে হয়ে আসে বা বংশক্রমণ করা যাওয়াটা, ঠিক আছে। এই যে অ্যাপোলিপোপ্রোট নাকি এটা প্রোটিন, এপোলাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন, আচ্ছা অ্যালিয়াস, এটা একটা আপনার ফ্যাক্টর যাদের মধ্যে আসলে বা যে জাতি বা যে ফ্যামিলির মধ্যে এইটা থাকে তাদের হয়তো এক্সট্রিম চান্স আছে। এটা বিশেষ করে এই ফ্যামিলিগত বিষয়টা আর কি অ্যাপোলাইপোপ্রোটিন। সেরিব্রাল অ্যামিলয়েড এনজিওপ্যাথি, সেরিব্রাল অ্যামিলয়েড এনজিওপ্যাথি এটাও আপনার ব্রেনের একটা অসুখ। এই জাতীয় সমস্যা যাদের মধ্যে থাকবে, যে ফ্যামিলির মধ্যে থাকবে বা যে জাতির মধ্যে থাকবে, তাদের এই হেমোরেজিক স্ট্রোকের চান্স অনেক বেশি। আর মডিফিয়েবল, ইফ ইউ ট্রাই ইউ ক্যান কন্ট্রোল ইট। এটা সেগুলো হচ্ছে আপনার হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, অ্যালকোহল, যেটা এক্সেসিভ অ্যালকোহল যারা গ্রহণ করে তাদের আপনার হেমোরেজিক স্ট্রোকের চান্স বেশি, ইসকেমিক স্ট্রোক, তারপর কোয়াগুলোথেরাপি, কোয়াগুলোপ্যাথি বলতে অ্যাকচুয়ালি যাদের রক্তক্ষরণ বা আপনার যে রক্ত মনে করেন যে কেটে গেলে রক্ত তো মনে করেন যে একটা ন্যাচারালি বন্ধ হয়ে যায়, তাই না? অনেকে দেখা যাচ্ছে যে এটা রক্তক্ষরণের বা রক্তক্ষরণজনিত যে কিছু অস্বাভাবিকতা থাকে যেটা আসলে অনেক লেটে বন্ধ হয় বা বন্ধ হতে চায় না, মানে সহজে বন্ধ হয় না, যাতে অল্প চেষ্টা করলেও হয় না। তো এইগুলো মিলে একটা ঝামেলা আছে। ঠিক আছে, সেটাকে বলে কোয়াগুলোপ্যাথি। আচ্ছা, তারপরে warfarin and aspirin use, warfarin and aspirin use অর্থাৎ ঔষধ, এগুলো যারা এগুলো ব্যবহার করে বেশি তাদের এই সেরিব্রাল হেমোরেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা তো খাবার খায়, যেটা ওই ওষুধগুলো আছে না, warfarin, হ্যাঁ এগুলো হচ্ছে ঔষধ, ঠিক আছে। Other anticoagulants and antifibrinolytics. Anticoagulants, this is also drug, medicine. এগুলো যারা গ্রহণ করে, সিগারেট স্মোকিং, যারা হয়তো ধূমপাই তাদের এই জাতীয় স্টোরের চান্স বেশি। vasculitis and vascular malformation,
ম্যালফরমেশন ম্যালফরমেশন বলতে এটাও একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার বলা যেতে পারে। সে জন্মগতভাবেই তার ব্রেনের যে একটা সুন্দর একটা মানে রক্তনালীর যে একটা সুন্দর আকৃতি বা সুন্দর একটা গঠন থাকা উচিত সেখানে ঝামেলা, ঠিক আছে। কিছু ড্রাগ আছে, আচ্ছা এটা ভাস্কুলাইটিস অ্যান্ড ভাস্কুলার ম্যালফরমেশন যেটা বললাম, আচ্ছা সিনক্রাথো মিমেটিক ড্রাগস, কিছু ড্রাগ আছে যেমন কোকেইন, অর্থাৎ ওই যে আপনার যারা অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড, মানে নেশা করে কোকেইন বা হেরোইন, যারা নেশা তাদের মধ্যেও আসলে এই স্ট্রোকের ইন্ট্রাসেলুলার টিউমার আলাদা টিউমার subarachnoid hemorrhage risk factors, subarachnoid hemorrhage risk factors, ঠিক আছে। সাবারাইকনয়েড হচ্ছে একটা এরিয়া, ব্রেনের একটা এরিয়া, সাবারাইকনয়েড স্পেস, হ্যাঁ ব্রেনের একটা রিজিয়ন যেটা সাধারণত খুলি নিচের দিকে অবস্থিত, দিকে না, ঠিক আছে। তো এখানে আপনার এই ধরনের স্ট্রোক হওয়ার বা এই ধরনের জায়গায় রক্তক্ষরণ হওয়ার কিছু হ্যাঁ কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সেগুলো হচ্ছে আপনার নন মডিফিয়েবলের মধ্যে আছে হচ্ছে আপনার ফ্যামিলি হিস্ট্রি, অ্যানিউরিজম সাইজ, অ্যানিউরিজম লোকেশন, আচ্ছা হিস্ট্রি অফ ট্রেনিং, ফিমেল জেন্ডার, আচ্ছা তারপরে ডিজিজ, কিছু কিছু টার্ম আছে অ্যাকচুয়ালি যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ আমাদের প্র্যাকটিস প্রয়োজন। এগুলো অ্যাকচুয়ালি যারা মনে করেন নিউরোলজিস্ট, যারা মনে করেন নিউরোলজি এমডি করতেছে, ঠিক আছে, বা এনাদের একটা ফাংশন, এটা আমরা জানি আমাদের দিকে অত ক্রিটিক্যাল বা মনে করেন যে ওই টার্মগুলো আমাদের তাহলে ফাইব্রোভাস্কুলার স্পেশিয়া, এইগুলো হচ্ছে আপনার এইগুলো জানতে হবে বেশি ইম্পর্টেন্ট। যে সিগারেট স্মোকিং, হাইপারটেনশন, কোকেইন, অ্যানিউরিজম মডিফিয়েবল, যেগুলো আমরা চেষ্টা করে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, অভ্যাসটাকে আমরা চেঞ্জ নিয়ন্ত্রণ করার যেটা যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি মডিফিয়েবল, যেটা আমরা আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই নন মডিফিয়েবল। আচ্ছা আলাদা কথা কি কি আছে, টিউমার, তারপরে মাইক্রোটিক অ্যানিউরিজমস, আর্টেরিওস্ক্লেরোটিক অ্যানিউরিজমস, ট্রমা নাকি আর্টেরিয়াল ট্রমা না ট্রমা 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 আঘাত, এটা আঘাত ট্রমা আঘাত অনেকে আছে না যে মাথায় বাড়ি মারছে অথবা পড়ে গেছে, সেসব জায়গায় ক্ষেত্রে এখানে আপনারা এই হেমোরেজ হতে পারে, ঠিক আছে। এটা আমাদের জন্য বেশি দরকার, আমাদের জন্য দরকার কোনটা, এটা কোন বিষয়টা আমাদের এই যে থেরাপির ক্ষেত্রে কোনটা আদার প্রসেসটাই কি বেশি কাজ করে নাকি মডিফায়ার? না সবগুলো এগুলো যেগুলো আসলে কমন যেগুলো সেগুলো সবই আমাদের জন্য প্রয়োজন জানা, ঠিক আছে। এগুলো আনকমন, এগুলো জানলে ভালো, না জানলে যে আসলে খুব বেশি প্রবলেম। ওকে ফাইন, তাহলে মেইন রিস্ক ফ্যাক্টর কি কি আছে? এই যে আমরা এখন যা বললাম, এখন যদি এখান থেকে আপনি মেইনে আসেন, এইগুলো আপনার কমনলি থাকবে, এইগুলো কমন থাকবে। আচ্ছা মেইনের মধ্যে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, কার্ডিয়াক dysrhythmias, cardiac dysrhythmias, that means cardiac অসুখ যদি থাকে, হার্টের অসুখ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে স্মোকিং, তারপর হচ্ছে আপনার
ডায়াবেটিস, লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার, লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার, এটা আপনার হচ্ছে এটা একটু আসলে একটু জেনে বলা ভালো ভালো। লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার, মেটাবলিজম বলতে তো আমরা বুঝি হজম সমস্যা, আর লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার, লাইপো আপনার লাইপোমা, লাইপো চর্বি জাতীয় আর কি, লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার। এটা কি আমরা বলতে পারি যে ওই যে আপনার হইতে হবে যে আমরা আগে বলছি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি, আপনার ওই যে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, হ্যাঁ লাইপোমেটাবলিজম ডিসঅর্ডার। আচ্ছা, তারপর হচ্ছে তাতে রক্তের আসলে তো একটা নিজস্ব একটা ক্ষমতা আছে যে চর্বিটাকে একটা রক্তের মধ্যে কিন্তু চর্বি আছে এবং সেই চর্বিকে তার কন্ট্রোল করার একটা ন্যাচারাল পাওয়ার আছে। এটা যখন আসলে সেই পাওয়ারটা হারাই দিচ্ছে বা এটার মধ্যে যখন কোনো ডিসফাংশন তৈরি হয় তখনই এই রক্তের মধ্যে রক্ত চর্বি তখন বেড়ে যাবে। তারপরে এটা মনে হয় ওভারওয়েট হচ্ছে অতিরিক্ত আপনার ওজন, ল্যাক অফ এক্সারসাইজ, যারা এক্সারসাইজ অনেক আছে, আর্টেরিওস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস বলতে যে আপনাকে কালকে ছবি রাখতে হবে রক্তনালী সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, রক্তের নালীর মধ্যে আপনার চর্বি জমে জমে বা মানে না, হ্যাঁ সেটা আর কি, যেগুলো কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল বা কিছু অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল মানে যেগুলো আপনার আসলে আমরা এগুলোকে অপদ্রব্য বলি, এগুলো রক্তনালীর মধ্যে জমে জমে রক্তনালীর মধ্যে সংকীর্ণ করে। তো আস্তে আস্তে ওই যখন আরো জমতে থাকে একটা পর্যায়ে গিয়ে ওই যে অনেক বেশি সংকীর্ণ হয়ে গেলে রক্ত চলাচল বন্ধ হয়। Arteriosclerosis, hardening of arteries is the common risk factor because many of the risk factors mentioned above encourage this development. আচ্ছা, এই যে আপনার যে আর্টেরিওস্ক্লেরোসিস এটা বলতেছে যে যেটা বললাম যে এই ক্ষেত্রে আপনার রক্তনালীটা ওই যে আপনার যেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ছবিতে দেখা যাচ্ছে স্ক্লেরোসিস হলে কি হয়, আর্টেরিওস্ক্লেরোসিস, হ্যাঁ যে দেখা যাচ্ছে যে এটা হলো এক সুন্দর একটা স্মুথ একটা আপনার রক্তনালী। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে আছে প্লাগ জমছে, ঠিক আছে, হ্যাঁ প্লাগ জমছে, রাস্তা বন্ধ হয়েছে, রাস্তা বন্ধ হয়েছে, ঠিক আছে। অ্যাডিকশন আচ্ছা, প্লাটলেট অ্যাডিকশন আপনার যেখানে দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই ম্যাটেরিয়ালটাই এখানে নিয়ে আরো কীভাবে দেখাচ্ছে আপনার সূক্ষ্মভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো এই যে এখানে যেটা আছে যে আর্টেরিওস্ক্লেরোসিস, হার্ডেনিং অফ দ্য আর্টারিজ, এতে করে কি হয় যে আর্টারির ধমনীর যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে সেটা আসলে এখানে থাকে না, লস হয়ে যায়, ঠিক আছে, হার্ড হয়ে যায়। এগুলো যখন জমে যায় তখন তার কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, তখন ওই রক্তনালীটা বা ধমনীটা হার্ড হয়ে যায়। মানে ফ্লেক্সিবিলিটি আমাদের যে একটা মানে আর্টারিটা ফ্লেক্সিবল টাইপের না, মানে ইলাস্টিক টাইপের, ইলাস্টিসিটিটা একটু কমে আসে বা ওটা লস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়।
তখনই আসলে এই আপনার হেমোরেজ করা আমার কি আসলে এই যে আপনার রিস্ক ফ্যাক্টরের যে অ্যাবাউট 75% স্ট্রোক হয় দিস ওভার আবার 65% এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওটা এই যে নিচে যে ব্যাখ্যাটা আপনাদের দিচ্ছেন যে রিস্ক ফ্যাক্টর অ্যাবাউট 75% of strokes strike those over 65 এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ the rate for those normally old age এর বেশি হয়, young age হয় but percentage কম। The rate for those over 75 is 3 times as high that the 65 and 75 years. That means যারা 75 বা 75 উপরে চলে যাচ্ছে তাদের কিন্তু আপনার 3 টাইমস বেশি চান্স থাকতেছে, হ্যাঁ চান্স থাকতেছে স্ট্রোক করার। ঠিক আছে, 3 টাইমস বেশি চান্স থাকতেছে স্ট্রোক করার। এখন ছোট অল্প বয়সে হচ্ছে আমার এক ফ্রেন্ড হ্যাঁ আছে আছে 30 বছর। ওনাকে ওই যেসব ফাস্ট ফুড জাতীয় খাবার দাবার তো অবশ্যই ফাস্টফুডে যারা ফাস্টফুডে হ্যাবিচুয়েটেড খুবই রিস্কের মধ্যে আছে। ফুড ভ্যালু তো কমে যাবে শরীরে, পাশাপাশি মুটিয়ে যাবে, হাই প্রেশার ধরবে, হার্টের অসুখে ধরতে পারে, স্ট্রোক হতে পারে, কিডনির অসুখ হতে পারে, অনেক ঝামেলা আছে। why it is stroke and emergency আচ্ছা কেন আমাদের সিমিলার হ্যাঁ স্ট্রোক ইমার্জেন্সিটা কেন এখানে কেন সেটা বলছে। আচ্ছা similar to heart attack, stroke occurs when the blockage of an artery causes a circulatory disorder in the brain due to lack of oxygen and blood. This leads to the death of nerve cells and to neurological breakdowns such as paralysis, numbness, speech and vision impairment, and in severe cases to reduce consciousness as well as coma. এটা বলছে এখানে যে আসলে হার্টের মতোই অর্থাৎ এই যে হার্টে যদি রক্ত সরবরাহ ব্যাহত হয় দেন হার্ট অ্যাটাক হয়, আর ব্রেনে যখন সেম জিনিসটা করবে তখন স্ট্রোক হচ্ছে। ঠিক আছে, তার মানে স্ট্রোকটা হবে ব্রেনে, অ্যাটাকটা হার্টে। আচ্ছা তো এটার আপনার কনসিকুয়েন্সটা হচ্ছে যে এই ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি তৈরি হবে। হ্যাঁ অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে সমস্যাটা তৈরি হবে। তার মানে সেল ডেথ হয়ে যাবে, সেল কাজ করতে পারবে না, অক্সিজেন নিয়ে কিন্তু সেল কাজ করে আমাদের শরীরে। যখন অক্সিজেন পাবে না একটা নির্দিষ্ট সময় পর সে ডেথ মারা যাবে। ঠিক আছে, এটা হলো মূল একটা বিষয়। এবং এর ফলে কী হচ্ছে, প্যারালাইজ হয়ে যাচ্ছে মানুষ, নামনেস মানে অবশ হয়ে যাওয়া, স্পিচ এবং ভিশন ইম্পায়ারমেন্ট, চোখে দেখতে অসুবিধা বা কথায় অসুবিধা, এবং খুবই অ্যাডভান্স কেসে বা সিভিয়ার কেসে কী হতে পারে আপনার রোগী অচেতন হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার কমায় ফেলে যেতে পারে। ঠিক আছে, complicated biochemical functions take place as the consequence of neurodegenerative early experience chemotherapy against okay fine. Begin with the first 6 hours after a stroke. Nevertheless, for the following reasons, this is often not possible. প্রথম 6 ঘন্টার মধ্যে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আপনি যত লেট করবেন রোগীর কন্ডিশন তত খারাপ হবে এবং তার রিকভারিও অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনার স্ট্রোক করার 6 ঘন্টার মধ্যে তার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। অনেকে আছে যে বুঝতে পারে না বা করতেছি তখন কিন্তু এতে রোগীর অবস্থা খারাপ দিকে যাবে। আসলে তো বোঝা যায় না ভাইয়া, কারণ হচ্ছে গিয়ে আপনার কথা একটু এলোমেলো হয়, স্ট্রোকটা মাইন্ড স্ট্রোক যেটা হয় এলোমেলো হয়, আর কোনো কিন্তু চেঞ্জ আসে না। আর কি চেঞ্জ আসে এখানে কথাটা একটু বড় প্রশ্ন, যখন দেখা যাবে যে আপনার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ আমি ঢাকা থেকে এসে দেখে আপু অসুস্থ হয়েছে, কি ব্যাপার আপুর কথা এলোমেলো কেন, আমার ডাক্তার দেখাতে অবশ্যই সেই স্ট্রোক করছে। তোমরা জানো না, জোর করে ডাক্তার কাছে বলেছি, ডাক্তার বলতে হয়তো করছিল কিন্তু সেটা এখন রিকভার হয়ে গেছে, এখন রিকভার হয় নাই। আপুর কথা এখনো মানে এই ছিল, কথা আটকাই যাচ্ছিল। তারপর ওনাকে জোর করে ট্রিটমেন্টটা এখন আমার ঠিক হয়েছে, কিন্তু ওই স্ট্রোক শিখি সে করছে, কিন্তু সে বাসাতেও বুঝতে পারে কথা এলোমেলো ছিল, মানে জড়াই যাচ্ছিল, মানে কথা যা বলে সেটা জড়াই যায়। তাহলে উনি বুঝবে কীভাবে, মানুষ কীভাবে বুঝবে, সবাই খেয়াল না করলে বুঝবে না। তো ট্রিটমেন্ট আসলে আপু করা হয়েছে মনে হয় 6 ঘন্টা না 6 দিন পর। সেটা কিন্তু ফার্স্ট 6 আওয়ার্সের মধ্যে স্ট্রোকের ট্রিটমেন্ট শুরু করতে হবে, যত লেট হবে তত
জটিলতা বাড়বে। হ্যাঁ। Some of those affected are not adequately informed about the other symptoms of stroke and thus informed the doctor late. Addition. It is often difficult to recognize symptoms of the stroke because there is no pain and the paralysis make it difficult to recognize the loss of function. যেসব আপনি যেটা একটু বলে যে যদি বুঝতে না পারে কি করবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কোনো পেইন হয় না তো। হ্যাঁ, আর ডায়ালিসিস বলতে যেটা ওই যে মুখের খালি কথাটা খালি আওড়া যায়, আর কিছু হয় না। এটা বলছে যে আসলে ডক্টরদের ইনফর্ম করতে অনেক সময় লেট হয়ে যায়, কারণ সবাই ঠিক মতো বুঝতে পারে না যে তারা স্ট্রোক হয়েছে। সেটা সে কথা একটু বলতেছে। আচ্ছা, all doctors are aware that an acute stroke is emergency which should be admitted to the hospital immediately. আচ্ছা, সব ডাক্তার অবশ্যই এই বিষয়ে সচেতন না যে স্ট্রোক বিষয়টা ইমার্জেন্সি এবং তাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে, তাকে দ্রুত শুরু করতে হবে। যে পরে বলে কি যে স্ট্রোক করে গেছে না, অবশ্যই স্ট্রোক সব ডাক্তারের বিষয়ে সচেতন না। বুঝতেই পারে না। The hospital organization procedures are not yet optimal everywhere, thus sometimes causing an unnecessary loss of time between diagnosis and treatment. আচ্ছা, এটা বলছে যে এটা যে সব জায়গায় এই বিষয়টার জন্য যে অ্যারেঞ্জমেন্ট দরকার, পর্যাপ্ত না থাকার কারণে আসলে আননেসেসারি একটা আপনার ডায়াগনোসিস করতে এবং ট্রিটমেন্ট শুরু করতে সময় নেই। বর্তমানে হচ্ছে ওয়াইড স্ট্রোক এন্ড ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি সিস্টেমগুলো কি ধরতে হবে, কি কাজ করতে হবে, সেটা বলছে। এগুলো জানাটা ইম্পর্টেন্ট, এই কথাগুলো ইম্পর্টেন্ট, গুরুত্ব আছে। আচ্ছা, সিমটমস অফ স্ট্রোক, স্ট্রোকের আপনি লক্ষণগুলো কি হতে পারে সেই বিষয়গুলো এখানে। লেম and or numb feeling on one side of the body, especially the face or arm. যখন একজন লোক বলবে যে আমি মনে হয় মুখে একটু অবসর লাগতেছে বা মনে হচ্ছে যে শক্তি কম পাচ্ছে, হাতে মনে হচ্ছে অবসর শক্তি কম পাচ্ছে, তখন ধরে নিতে হবে যে আসলে স্ট্রোকের মধ্যে সিচুয়েশন তৈরি হতে পারে, ঠিক আছে? হতে পারে, মানে হয়নি। প্রথমে একটা আপনাকে সাসপেক্ট করতে হবে যে হতে পারে থেকে আপনাকে স্টেপ নিতে হবে, ঠিক আছে? Sudden vision problem, especially in one eye, and or double images, ঠিক আছে? Sudden vision problems, এটা হঠাৎ করে তার চোখে দেখতে সমস্যা হতে পারে, ঠিক আছে? এবং কখনো কখনো একটা চোখে সমস্যা হতে পারে, অথবা সে একটা জিনিসকে ডবল করে দেখতে পারে, ঠিক আছে? দুটো অনেকে বলে সাবলে যে দুটো দাঁড়ায় আছে, ঠিক আছে? এই দ্যাট মিন্স তার চোখে ভিশন প্রবলেম হতে পারে, স্ট্রোক হবে। সাডেন লস অফ অ্যাবিলিটি স্পিক অর ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং স্পিচ। আচ্ছা, হঠাৎ করে তার কথা মানে ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যেতে পারে, কথার স্পিড বলেন, তারপরে মনে করেন কথার ক্লিয়ারনেস বলেন, এগুলো সমস্যা দেখা দিতে পারে এবং তার কথা বুঝতে সমস্যা হতে পারে। সাডেন সিভিয়ার হেডেক, হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথা। সাডেন ডিজিনেস অ্যান্ড আনস্টেডি গেইট, হঠাৎ করেই মনে হচ্ছে যে মাথাটা ঘুরছে এবং হাঁটাটা মনে হচ্ছে জড়া যাচ্ছে, হ্যাঁ, ক্লান্তভাবে, মানে মনে হচ্ছে যে পা জড়া যাচ্ছে। সুন্দর করে মানে ওয়েল কোঅর্ডিনেট ওয়াকিং তার হচ্ছে না, হ্যাঁ, সুন্দর করে পা ফেলে যে আমরা যে নর্মালি হাঁটি সেভাবে হচ্ছে না। তো এইগুলো এই সব ইনফরমেশন সবগুলো এই সব জায়গায় এইভাবে থাকে না, এই ইনফরমেশন খুব ভালো হয়েছে। তো এই আপনার স্ট্রোকের সিমটমের মধ্যে এগুলো থাকবে, ডিজিনেস হচ্ছে মাথা ঝিমঝিম করা, ডিজিনেস। হেডেক মাথা ব্যথা, মাথা ঘোরানো ডিজিনেস, সেটা বলতে পারবে, মাথা ঘোরানো বলতে পারবে। Emergency management কি করবেন? On the way, the task of the stroke unit begin outside the clinic. Emergency doctors, rescue services, general practitioners, and patients as well as their families should all know that there is a nearby stroke unit open down. All this concerned with stroke must be aware how ridiculous it is that stroke victim is admitted as more hours after the attack, and emergency concept for the city within the stroke units over resources. অর্থাৎ স্ট্রোকের ইফেক্টিভ ট্রিটমেন্ট করতে গেলে একটা প্রত্যেক হাসপাতালে
স্ট্রোক ইউনিট থাকতে হবে, ঠিক আছে? স্ট্রোক ইউনিট অ্যাম্বুলেন্স হসপিটাল আছে স্ট্রোক ইউনিট আলাদা। সাধারণত একটা স্ট্রোক ইউনিটে বেড সংখ্যা কম থাকে এবং সেখানে লাইফ সেভিং অনেক অ্যাপারেটস থাকে, ঠিক আছে? এটা আর কি, বাট আসলে এই ফ্যাসিলিটি সব জায়গায় পাওয়া যাবে না। কিন্তু বলছে একটা স্ট্রোক ইউনিট থাকতে হবে, সেখানে তার ট্রিটমেন্ট হবে। Intensive qualified treatment has been proven to substantially improve the starting point for patient rehabilitation in addition to the specialized handling of the stroke patient with cognitive conditions as well as instruction of medical staff and emergency services can also be. তো দেখলে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউর বা ট্রিটমেন্ট অ্যারেঞ্জমেন্ট এগুলো কথা বলছি, এখানে আমাদের আসলে ইম্পর্টেন্স জানি। So fine. Massive admissions in swift travel period as possible. Those who have just suffered a stroke. Okay, এটা আমাদের স্কিপ করে হলো। And admissions doctors stroke will say everything. 24 ঘন্টার মধ্যে For the clinic, clinic. Stroke units across the stroke will be shipped towards the cooperation with the এখানে যেটা বলছে যে ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যেই তার ডায়াগনোসিস বা এইগুলো কমপ্লিট করে ট্রিটমেন্ট থেকে শুরু করে ফেলতে হবে। হ্যাঁ, তার ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে 24 আওয়ারের মধ্যে। এবং এই হ্যাঁ, এই ইন্টারডিসিপ্লিনারি একটা কোঅপারেশন থাকতে হবে। স্ট্রোক ইউনিটে যারা কাজ করবেন তাদের মধ্যে একটা ইন্টারডিসিপ্লিনারি কোঅপারেশন থাকতে হবে। সেখানে ডিসিপ্লিনও থাকতে পারে নিউরোলজিস্ট, তারপরে নিউরো রেডিওলজিস্ট, সার্জনস অ্যান্ড ইন্টারনিস্ট, এগুলো একটা ইন্টারডিসিপ্লিনারি টিমের মধ্যে একটা মেম্বার আছে। Find appropriate therapy can begin as early as soon to 2 hours after the stroke. As early as 1 to 2 hours after a stroke. এখানে কি বলেছে যে আপনার থেরাপি শুরু করতে হবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তার মানে এই অনেকে আছে যে অনেক বয়স শুরু করে, ঠিক না। এটা আপনাকে আর্লি শুরু করতে হবে এবং স্ট্রোক করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুরু করতে হবে। The earlier the therapy starts, the more effective it can be. আপনি যদি আর্লি থেরাপি শুরু করেন, এটা অর্থাৎ আর্লি ফিজিওথেরাপি বা শুরু করেন এই স্ট্রোকের জন্য, তার বেশি ইফেক্টিভ হবে। This must be perfectly clear to all those concerned, both within the outside, within and outside the clinic. এবং এটা অবশ্যই সবাই কনসার্ন থাকতে হবে যারা ক্লিনিক্যাল পারসন এবং নন ক্লিনিক্যাল পারসন সবাইকে, যে স্ট্রোক করার অল্প সময়ের মধ্যে, অর্থাৎ এখানে 1 থেকে 2 ঘন্টা এর মধ্যেই থেরাপি শুরু করতে হবে, ফিজিওথেরাপি শুরু করতে হবে এবং সেটা সবাইকে এটা জানতে বুঝতে হবে। শুধু ডাক্তার যাবে তা না, সাধারণ মানুষকে এটা বুঝতে হবে, সব জানতে হবে। Diagnostic procedures in acute stroke patients. Diagnostic procedures in the first level. আপনাকে এটা আসলে এটা আমাদের কাজ না, জানার জন্য ভালো, জানার জন্য ভালো। তো ব্লাড প্রেশার চেক করতে হবে, হার্ট রেট ঠিক আছে দেখতে হবে, বডি টেম্পারেচার দেখতে হবে, রুটিন ল্যাবরেটরি টেস্ট করাতে হবে। কোয়াগুলেশন স্ট্যাটাস, কোয়াগুলেশন বলতে রক্ত, যেটা বললাম যে রক্তের যে নিজস্ব একটা ক্রাইটেরিয়া আছে জমাট বাঁধা, সেটার টেস্ট আছে। কোয়াগুলেশন স্ট্যাটাস এগুলো কি বাংলাদেশে আসলে টেস্ট এক্সরে অবশ্যই আছে, হয়তো সব জায়গায় নাই, বাট আছে অবশ্যই। চেস্ট এক্সরে, ইসিজি, সিটি স্ক্যান, এমআরআই, ডপলার, আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ এই টেস্টগুলো একজন স্ট্রোক করার পর এগুলো করে দিতে হবে, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল এগুলো করে দিতে হবে। আপনি এখন দেখেন যেখানে একটা ছবি দেখাচ্ছে যে ইনফার্কশন, দেখেন এই যে জায়গাটা ওই যে ইউএস কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, ইনফার্কশন, অক্লুডেড আর্টারি। এই যে আর্টারিটা, এই আর্টারিটা দেখেন যে এই সবগুলো আর্টারি কিন্তু লাল, ঠিক আছে? ওই আর্টারিটা কিন্তু কালচে হয়ে গেছে, দেখছেন?
হ্যাঁ কালচে দেখছেন না? কালচে কালচে দ্যাট মিনস ওটা রক্ত সরবরাহের ত্রুটি আছে, এবং ওই ত্রুটি থাকার কারণে ওই রিজিওনটা অর্থাৎ ওই আর্টারিটা ব্রেনের যে অংশটুকুতে সাপ্লাই দিচ্ছে ওটা ব্লক হয়ে গেছে, তাই না? হ্যাঁ দ্যাট মিনস ওই অংশটা অক্সিজেন পাচ্ছে না। যখন সিটি স্ক্যান করা হয় তখন অ্যাকচুয়ালি এরকম ব্লাড ব্লাড দেখা যায়, এটা সামনে একটা ব্লাড দেখা যায়। তো দেখে ডাক্তাররা বলছে যে এই অংশটা স্ট্রোক হয়েছে, ঠিক আছে? আবার অনেক সময় বলে যে ফার্স্ট স্ট্রোক সেকেন্ড স্ট্রোক এটা কিভাবে জাস্ট এই ছবিটা যদি মাথায় রাখেন এটা অনেক সুন্দর ভালো একটা ইন্ডিকেশন যে যখন আপনার এটা নরমালি হয় ইসকেমিক স্ট্রোক, যেটা আমরা পড়ে ইসকেমিক রক্তর সঞ্চালন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়, তাই না? ওই স্ট্রোক ইসকেমিক। এটা হলে এরকম জায়গাটা ব্লক হয়ে যাবে এবং ওই জায়গাটায় অক্সিজেন বন্ধ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ওই এরিয়া ওর সাথে ওই 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 এরিয়াটা প্লাস ওর সাথে রিলেটেড যে এরিয়াগুলো নেটওয়ার্কিং আছে সবগুলোই একটা ডিস্টারবেন্স হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে তো সব এর সাথে এই না হলে তো কাজ করবে না। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট লেভেলে আপনাকে ওই টেস্টগুলো করে ফেলতে হবে। দেন সেকেন্ড লেভেলে এটা আপনার কার্ডিওলজিক্যাল ইভালুয়েশন তাকে হার্ট টেস্ট করা হবে, ঠিক আছে? আমাদের অত কিছু আমরা জানি তাকে হার্ট টেস্ট করবে, দ্যাট মিনস তার হার্টে কোনো সমস্যা আছে। আমরা অলরেডি জেনে আসছি যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে হার্টের অসুখ একটা বড় একটা ইন্ডিকেশন। তখন ডাক্তাররা দেখবে যে তার হার্ট সমস্যা আছে, যে হার্টে সমস্যা থাকে রিস্কের পাশাপাশি হার্টের ট্রিটমেন্টটা করাতে হবে, ঠিক আছে? তার ল্যাবরেটরি টেস্ট এখানে আছে। ল্যাবরেটরি টেস্ট বায়োকেমিক্যাল অ্যান্ড হেমাটোলজিক্যাল টেস্ট, পপুলেশন স্ট্যাটাস, ইমিউনোলজি, সেরোলজি, মাইক্রোবায়োলজি, এগুলো টেস্ট করতে হবে। অর্থাৎ ব্লাড টেস্টের বিভিন্ন ডাইমেনশন আছে, এগুলো সেই ডাইমেনশনগুলো এগুলো টেস্ট করতে হবে। সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, সিএসএফ যেটা আপনাকে বলছিলাম যে মাথার মধ্যে আমাদের পানি আছে, আমাদের ব্রেইনের ফাংশন ঠিকমতো স্মুথলি চলার জন্য এটা খুবই অনেক প্রচুর, ঠিক আছে? ওইটাও টেস্ট করতে হবে, ওখানে কোনো সমস্যা আছে। এমআরএ আর্টেরিওগ্রাফি, অর্থাৎ ওই যে এই আপনার এমআরএ যখন করবে না তখন যে এরকম ছবি চলে আসবে, এই যে ছবিটা দেখছেন না, এটা একেবারে কিন্তু রক্ত যে প্রবাহটা আর্টারিয়াল সার্কুলেশন, ঠিক আছে? রক্ত ধমনী আর কি। এটা কি ডান পাশে যেটাকে দেখাচ্ছে যে আপনার রক্তক্ষরণ বন্ধ? হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে ডান সাইডে যে এরিয়াটা আছে ব্লু হয়ে গেছে, এটা রক্ত সঞ্চালন ব্যাহত করে দিচ্ছে। ঠিক ওই যে দেখেন যে এখানে একটা গলা আটকে আছে, দেখছেন এখানে, হ্যাঁ? তারপর থেকে ব্লু হয়ে গেছে, ঠিক আছে? যেখান থেকে ব্লু শুরু হয়েছে তার আগে দেখেন যে ওই একটা গলা আটকে আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা এবং ওই যে ওখানে দেখেন হলুদ মানে হচ্ছে ওখানে আপনার প্লাগ হয়েছে, ওই যে আপনার আপনি দেখছেন না যে রক্তনালী আস্তে আস্তে প্লাগ হচ্ছে। এই যে যখন এমআরআই করবে তখন ছবিটা এরকম চলে আসবে, এই জন্য এমআরআই ঠিক আছে? ম্যাগনেটিক রেজোনেন্স আর্টেরিওগ্রাফি, হ্যাঁ। আর ওটা এমআরআই, ঠিক আছে? তো এটা ওই যে আর্টারির ছবি চলে আসবে, আর্টারির ছবি দেখে ডাক্তাররা ধরে ফেললো যে আসলে তার সমস্যা এখানে হয়েছে, এবং অন্য কোথাও যদি সমস্যা থাকে সেটাও চলে আসবে। আপনি দেখেন হলুদ কিন্তু আরো অনেক জায়গায় আছে, দেখছেন? এটা একটা ভালো অনেক গুরুত্বপূর্ণ একটা টেস্ট, হ্যাঁ? এটা মোবাইলে সুস্থভাবে করতে করা হচ্ছে, কোথায় এক্সরেতে যে ক্ষতি হয় ওগুলো অতটা ক্ষতি নাই তা না, বাট কিন্তু কেন ক্ষতি হবে না? আপনার মাথার একটা টেস্ট, আপনার একটা রে দিয়ে আপনাকে চেক করতেছে, ওই মানে ওই মানে যে আপনার
যেটা ইউজ করা হয়, ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়, সেটা আসলে কতটা ভালো আমি দেখতে চাই। তো এটা এই যে ওনার যে এক জায়গায় একেবারে ভালো মতো ব্লক দিচ্ছে, আর ওই যে ব্লকের রাস্তায় আছে এখানে অনেকগুলো যেখানে হলুদ হলুদ হয়েছে না, সব জায়গায় তো বেকায়দা অবস্থা। এই যে এখানে এখানে বেশ বেশ হলুদ হয়েছে, এটা যে কোনো সময় হতে পারে। এটা হচ্ছে আপনার এমআরআই টেস্ট। ইসিজি if seizures are easy if seizures are suspected, যদি দেখা যায় তার খিচুড়ির একটা টেন্ডেন্সি থাকে, খিচুড়ির হিস্ট্রি আছে, দেন তাকে ইজি করা হবে ব্রেনের ফাংশন করার জন্য। ইলেকট্রো এনসেফালোগ্রাফি, ঠিক আছে, হিস্টোলজিক্যাল স্টাডিজ, এইগুলা হচ্ছে আপনার টেস্ট করাতে হবে। হিউজ টেস্ট, সাধারণ এক টেস্ট করতে গেলে এজন্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, ঠিক আছে। অনেক গবেষণা যারা মনে করেন কোটি কোটি গবেষণা করতে পারে, ঠিক আছে। তো যেগুলো যাদের হেলথ ব্যবস্থা খুব স্ট্রং, যেসব দেশের হেলথ সিস্টেম অনেক স্ট্রং, তারা এগুলো করাতে পারে, কারণ তাদের তো সেই জনগণের কাছে সে টাকা নিয়ে নেওয়া, সারাদিন ওরা এই ট্যাক্স দেয় না, ব্যবস্থাপনাটা ওই করা আর কি। তখন যত টেস্টই করা হোক তখন থেকে টাকা যাবে। জেনারেল ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট স্ট্রোক পেশেন্ট। এখন দেখেন যে এখন একজন লোকের টেস্ট করা হয়েছে, সুন্দর করে বোঝা হয়ে গেছে সে স্ট্রোক করছে, এখন তাকে মানে ট্রিটমেন্ট শুরু হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট শুরু হলে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। এখানে যেটা দেখেন যে এয়ারওয়ে সাপোর্ট অ্যান্ড ভেন্টিলেশন, তার যে এয়ারওয়ে সাপোর্ট অ্যান্ড ভেন্টিলেশন, তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো চলছে কিনা, ফুসফুস ঠিক মতো কাজ করছে কিনা, এই বিষয়টা খেয়াল করতে হবে। এটার জন্য যদি কিছু প্রয়োজন হয় অ্যাপ্লাই করতে হবে। কার্ডিয়াক মনিটরিং অ্যান্ড কেয়ার, যে আপনাকে বললাম যে স্ট্রোক একটা ইউনিটে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। এই যে আপনার ভেন্টিলেশন, তারপরে কার্ডিয়াক মনিটরিং, হার্ট কিভাবে কাজ করছে, অবজারভেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, পানি এবং যে লবণের একটা যে সুস্থির ব্যাপার আছে আমাদের শরীরে, সেটা কেমন চলছে আর কি। ইলেকট্রোলাইট একটা বড় মানে বিষয়। আমরা টেস্ট করে দেখতে পাবো কোনটা? এই যে ওয়াটার আর ইলেকট্রোলাইট। অবশ্যই এটা তো যে কেউ টেস্ট করতে পারে। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে মানুষ সাথে সাথে অচেতন হয়ে যাবে এবং তার কিছু হয়ে শুধু বেকার অবস্থা হবে, ঠিক আছে। সো ইলেকট্রোলাইট অর্থাৎ আমার শরীরে লবণের যে একটা ভারসাম্য আছে, ন্যাচারালি যে একটা আলাদা একটা সিস্টেম করে দিচ্ছে, যে লবণের একটা হিসাব, একটা পার্সেন্টেজ, একটা রেশিও বা একটা পার্সেন্টেজ, সেখানে যদি এলোমেলো হয়ে যায় সেখানে আপনার বাজে অবস্থা হবে, মানুষ অচেতন হবে, খিচুনি হবে। আচ্ছা, ওটা কি লবণ কমে স্ট্রোক হতে পারে। মানে স্ট্রোক করা রোগীদের তো এই সমস্যা খুবই ভালোই প্রকট থাকে, স্ট্রোক করা থাকে, সেখান থেকে স্ট্রোক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, মেইনটেন্স অ্যাডিকুয়েট নিউট্রিশনাল স্ট্যাটাস, পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পাচ্ছে কিনা, ব্লাড গ্লুকোজ লেভেল মেজারমেন্ট, গ্লুকোজ লেভেল ঠিকমতো পাচ্ছে কিনা, ব্লাড প্রেশার মনিটরিং, ব্লাড প্রেশারকে দেখতে হবে, আচ্ছা ঠিকমতো আছে কিনা, ফ্রিকুয়েন্ট পজিশনিং চেঞ্জ টু প্রিভেন্ট বেড সোর্স অ্যান্ড মাসেল কন্ট্রাকচারস। আচ্ছা, তাকে কি করতে হবে যে একটা নিয়ম আছে যে 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করতে হবে। পজিশন চেঞ্জ, ডান কাতে থাকলে বাম কাতে, বাম কাতে থাকলে ডান কাতে, এভাবে পজিশন চেঞ্জ করতে হবে 2 ঘন্টা পর পর, এবং তার মাসেল কন্ট্রাকচার, মাসেল শক্ত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। তাকে এমন পজিশন রাখতে হবে যাতে করে তার মাসেলগুলো স্বাভাবিক থাকে, শক্ত না হয়ে যায়। শক্ত হয়ে গেলে মুশকিল, স্ট্রোক রোগীদের মাসেলগুলো শক্ত হয়ে গেলে মুশকিল, প্রবলেম। আর্লি ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যে এখানে যত দ্রুত সম্ভব আপনাকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন শুরু করতে হবে। ইউরিনারি কেয়ার, তার পেশাব ঠিকমতো হচ্ছে কিনা, আউট হচ্ছে কিনা খেয়াল করতে হবে। যদি না হয় তখন ক্যান্সার বা জাতীয় বিষয়গুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল অফ ফিভার, আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, ইনফেকশন, ইউজ অফ সিডেশন, তাকে যদি প্রয়োজন হয় সে যদি উত্তেজিত থাকে, উত্তেজিত খুবই উত্তেজিত হয়ে যায়, তাদেরকে সিডেশন জাতীয় দিতে হবে। আবার এখানে আরেকটা বিষয় আছে যে সেখানে
তাকে আপনার ন্যাজোগ্যাস্ট্রিক টিউব যদি সে মুখে খেতে না পারে তাকে নল দিয়ে দিয়ে খাওয়ানোর ব্যবস্থা দিকে যেতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার First প্রাইমারি একটা ম্যানেজমেন্ট, এগুলো আমাদের জানতে হবে আসলে, এগুলো জানতে হবে, প্রত্যেকটা মানুষের আসলে জানা থাকা উচিত। জানতে হবে। হ্যালো, হ্যাঁ কথা আছে, দেখতেছেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেন্ট্রাল এডিমা এন্ড ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, এই যে আপনার যখন অ্যাকচুয়ালি মাথায় ব্রেনে সমস্যা হবে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে, রক্তক্ষরণ হবে, তখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, আমাদের মাথার মধ্যে একটা প্রেসার আছে, একটা স্ট্যান্ডার্ড প্রেসার আছে, যেটা ওই প্রেসারের এটা হয়ে যাবে, ডিসঅ্যাপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওই ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিতে হবে। নিউরোলজিস্ট যারা, তারা এটা ব্যবস্থাপনা করবে। সিজার যদি খিচুড়ি হয় সেটা ম্যানেজ করতে হবে। হেমোরেজিক কনভার্সন এবং হাইড্রোসেফালাস বলতে হচ্ছে আপনার ওই যে জমা পানি জমা হয়, এই বিষয়গুলো থাকলে সেগুলো চিকিৎসা করাতে হবে, ঠিক আছে। আজকে বলতে থাকবো ভাইয়া। ঠিক আছে, আমরা একটু রাখি। পরেরটা কি আছে দেখি ভাইয়া? এগুলো আমাদের একটু জানা উচিত, হ্যাঁ। হ্যাঁ, এটা পরেরটা কি আছে? স্ট্রোক শেষ হয়নি, স্ট্রোক কন্টিনিউ। আরো আছে? স্ট্রোক আপনার ট্রিটমেন্ট আছে না? আচ্ছা, এটা আমি শুধুমাত্র জানলাম যে ফার্স্ট আপনি জানছেন যে স্ট্রোকের বিষয়টা কি কি হয় না হয়, ট্রিটমেন্ট আমরা এখন শুরু করি। কি নেওয়া উচিত, মানে প্রাইমারিটা কি নেওয়া উচিত সেটা। ট্রিটমেন্ট এখন শুরু করি নাই, না না, মানে আমার প্রাইমারি কি কি করা উচিত সেটা। সেগুলোতে আমরা যাচ্ছি, ঠিক আছে। সেগুলোতে এগুলো যাচ্ছি। করার জন্য তো আমার সময় লাগে। এগুলো খালি আমি বুঝতেছি না, এগুলো পাই করে নিয়ে আমাকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। এতক্ষণ যেগুলো পড়াইছেন এগুলো সব জানতে হবে, তাই তো? হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখুন, জানেন আসলে একটু জানা হয়ে যাবে, যদি আপনি লেগে থাকেন যে জানা হয়ে যাবে। এটা আসলে একদিনের মাথায় ঢুকবে না, এটা একদিনের বিষয় না। যেখানে দেখিয়েছে যে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, রক্তের উপরে যাচ্ছে না, দেখছেন? এটা ওকে, এই রাস্তা ক্লিয়ার আছে, এই রাস্তাটা চর্বি জমে রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে যে দেখেন এটা ব্লু হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, রাইট সাইডের একটা পোর্শন ব্লু হয়ে গেছে। ব্লু হয়ে যাওয়ার কারণে ওই সাইডটা স্টপ করছে, ঠিক আছে। ওই যে ওখানে গোল দিয়ে দেখাই দিচ্ছে যে ওই জায়গায় রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ব্যাহত, ঠিক আছে। ওই যে এখানে গোল মার্কিং দিয়ে ওখানে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। ওখানে এই হচ্ছে বিষয়। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তাই না, স্ট্রোকের ব্যাপারে? যেটা জানতাম না অনেক কিছু তো জানলাম। ঠিক আছে। আচ্ছা, আর এগুলো আমাকে দিবেন তো ভাইয়া সবার শেষে?